এরপর অনেক ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে পেরিয়ে যায় আরও 2টি বছর। ততদিনে বন্যার বয়স হয়েছে 5 বছর, সজল 8 আর বাদলের 24 বছর। এতদিনে বাদল নিজের ছোট্ট পরিবারটি সুন্দর করে গুছিয়ে নিয়েছে, খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে সে। যে অভাবের মধ্য দিয়ে দিনগুলো কেটেছে, সেই দিনগুলোকেই মনে রেখেই বাদল ওর আগামী দিনগুলোকে সাজিয়েছে কোনো প্রকার অলসতা না করে। বাদল তো আসলেই অলস নয়, এটা আমরা এতদিনে সবাই জেনে গেছি। অলস হলে কোনোভাবেই এত অভাবের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারত না ওরা। আসলে পরিশ্রমী মানুষেরা কখনো অভাবের মধ্যে পড়ে থাকে না, থাকতে চায় না। অভাবের সঙ্গে যুদ্ধ করে জয় ছিনিয়ে আনে নিজের জীবনের সাফল্য। একদিন ছোট্ট বন্যা বায়না ধরল, ভাইয়া আমাকে মেলায় নিয়ে যাও, মেলা দেখতে যাব। চলো না ভাইয়া। সকাল থেকে এই কথাগুলো বলে যাচ্ছিল বন্যা। আসলে মেলা কি এটা সে কখনো বোঝে না। তবে পাশের বাড়ির বাচ্চারা মেলা থেকে বেলুন কিনে এনে উড়াচ্ছিল, বাঁশি বাজাচ্ছিল, কেউ বা খেলনা বন্দুক নিয়ে খেলছিল। এইসব দেখেই বায়না ধরেছিল সে। কারো কাছে হয়তো শুনেছিল এগুলো মেলাতে পাওয়া যায়, তাই এতবার বলা, এতবার বায়না ধরা। বাদল আর যাই হোক, বন্যা আর সজলের কোনো বায়না, কোনো চাওয়া, কোনো আবদার অপূর্ণ রাখে না, রাখতে পারে না। বিশেষ করে বন্যার বিষয়ে আরও বেশি সচেতন বাদল। ওর জীবনের প্রিয় মানুষদের মধ্যে প্রথম হলো বন্যা। বন্যার কোনো কথাই ও অবজ্ঞা করে না। মাহারা একমাত্র ছোট বোন, কত কষ্ট করে সে বন্যাকে বড় করেছে সে কথা আপনারা সবাই জানেন। ওই সময় দুর্গাপুজো চলছিল। দুর্গাপূজার সময় মুসলিমরাও মেলায় যায়, আনন্দ করে, মেলা থেকে হরেক রকম জিনিস কেনাকাটা করে। এটা সব জায়গাতেই করে। আপনাদের ওখানে করে কিনা জানাবেন। আসলে আমাদের এলাকায় হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। সবাই সবার বাড়িতে যায়, খাওয়া দাওয়া, চলাফেরা, আনন্দ বিনোদনে সবাই একসঙ্গে থাকে। ধর্মের বিভেদ আমাদের এলাকায় একদমই নেই। যাই হোক, একদিন বিকেলে বাদল, সজল আর বন্যা 3 ভাই বোন মিলে মেলা দেখতে গেল। সারি সারি মানুষের ভিড়, সারি সারি মানুষ মেলা দেখতে যাচ্ছে। বন্যা বাদলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। সে কি তার আনন্দ, খুশিতে আটখানা। কত স্বপ্ন যে রংধনুর 7 রঙের মতো ওর মনের আকাশে ভাসছে, তা সেই কেবল বলতে পারবে। বোনের আনন্দ দেখে বাদলের নিজের মনের আকাশও রঙিন হয়ে ওঠে। ভাবতে পারেন এই যুগে এমন ভাই কজনের আছে? মায়ের অভাব, বাবার অভাব একাই পূরণ করেছিস বাদল। আহা বেচারা, এমন ভাই যেন বিশ্বের প্রতিটি গৃহে জন্ম নেয় জনম জনম, এটাই প্রার্থনা করি। দেখতে দেখতে ওরা মেলার কাছাকাছি চলে আসে। ঢাকের শব্দ শুনে বন্যা আরো বেশি আনন্দিত হয়ে ওঠে। খুশিতে নাচতে থাকে সে। এক সময় ওরা মেলায় চলেও আসে। একসঙ্গে এত লোকের আনাগোনা দেখে বন্যা আশ্চর্য হয়ে যায়। আসলে এরকম পরিবেশে কোনোদিন যাওয়া হয়নি তো, তাই ওর এই অবস্থা। কোনো অভিজ্ঞতা নেই জীবনে, এত লোকের ভিড় কখনো সে দেখেনি, তাই একটু বিচলিত এবং একটু ভীতু হয়ে যায়। বাদলের গা জাপটে ধরে রাখে। বাদল ওকে কোলে নিয়ে মেলার ভিতরে প্রবেশ করে। মেলার ভিতরে গিয়ে খাবার দোকান থেকে মজার মজার খাবার কিনে দেয়, খেলনা কিনে দেয়, যা যা ওরা কিনতে চায় তার সবই কিনে দেয় বাদল। এ দোকান সে দোকান ঘুরে ওরা 3 ভাই বোন মিলে হরেক রকম জিনিসপত্র কিনতে থাকে। কেনাকাটার এক ফাঁকে বাদলের চোখ যায় পাশের এক চুরির দোকানের দিকে। হরেক রকমের চুরি দিয়ে থরে থরে সাজানো দোকানটি। কাচের চুড়ি, মাটির চুড়ি, রঙিন ফিতা, কানের দুল, নাকের ফুল সবই সাজানো আছে ওই দোকানে। কিন্তু ওর দৃষ্টি ওদিকে নয়। বাদলের দৃষ্টি চলে গেছে ওই দোকানের
দোকানে সওদা করতে আসা একটা অল্প বয়সী সুন্দরী মেয়ের উপর। মেয়েটির বয়স কত হবে? ধরুন 14 বা 15। ছিমছাম শুরু, ফর্সা, সুন্দরী। এই বয়সে কত মেয়ে চোখে পড়েছে বাদলের, কিন্তু সেদিকে দৃষ্টি দেবার সময়, সুযোগ বা ইচ্ছা কোনোটিই হয়নি তার। কিন্তু এই মেয়েটিকে এত ভালো লাগছে কেন হঠাৎ? দৃষ্টি যেন ফেরাতেই পারছে না বাদল। গভীর স্বপ্নের অতল সাগরে হারিয়ে যায় কিছু সময়ের জন্য। গভীর ধ্যান যেন আচ্ছন্ন করে রাখে তাকে। কোনো দিকে খেয়াল নেই বাদলের। হঠাৎ সেই স্বপ্নের দুয়ারে ভাটা করে বন্যার চিৎকারে। বাদল যখন সেই অচেনা মেয়েটির ধ্যানে মগ্ন, তখন বন্যা বারবার ভাইয়া ভাইয়া বলে ডাকছিল, কিন্তু কিছুতেই যখন বাদল শুনছিল না, তখন বন্যা জোরে চেঁচিয়ে ওঠে। আর তখনই বাদলের গভীর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। বন্যার চিৎকারে চেতনা ফিরে এলো যখন, তখন বাদল দেখল বন্যা একটি ছোট্ট পুতুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, ভাইয়া এটা নেব। বাদল তখন সেই পুতুলটি কেনার জন্য দোকানদারের সঙ্গে কথা বলতে থাকে। দরদাম করে পুতুলটি কিনে দেয় বন্যাকে। কেনা শেষ হলে সেই চুরের দোকানের দিকে আবার দৃষ্টি চলে যায় বাদলের, কিন্তু সেই দৃষ্টি আর আগের মতো সৌন্দর্য ফিরে পায় না। কেননা সেই অচেনা মেয়েটি আর সেখানে নেই, চলে গেছে অন্য কোথাও। বাদলের বুকের ভিতর অজান্তেই যেন খস করে ওঠে, কিন্তু কেন এই খস করে ওঠা তা বাদল নিজেও জানে না। জানে না মেয়েটি কে, কোথায় বাড়ি, কি তার ঠিকানা, কি তার পরিচয়। তবুও কেন জানি মনে হয় আরেকটা বার দেখতে পেলে ভালো হতো, বড্ড ভালো হতো। কেনাকাটা শেষ করে মাঠের এক প্রান্তে তাদেরকে রেখে বাদল বলে দেয়, আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না, বুঝলে? আমি একটু আসছি। বলেই বাদল দ্রুত চলে যায় আবার সেই মেলার মধ্যে। কেন যায়? শুধু ওই মেয়েটিকে আরেকটা বার এক নজর দেখার জন্য। কেন এই হঠাৎ ভালো লাগা, এটা সে বাদল বুঝতে পারে না, কিন্তু উদ্বেলিত হয়ে ওঠে ওর মন। মেলার মধ্যে দিয়ে এ প্রান্ত ও প্রান্ত চষে বেড়ায় বাদল, কিন্তু কোথাও দেখতে পায় না ওই অচেনা মেয়েটিকে, অচেনা অপ্সরীকে। দীর্ঘ সময় পেরিয়ে যায়, অবশেষে সন্ধ্যা হয়ে আসে, তাই সে ফিরে আসতে থাকে। গলির মুখে ঢুকতেই দেখে মেয়েটি সামনের রাস্তা দিয়ে পার হয়ে বাঁ দিকে চলে যায়। বাদল দ্রুত পাইয়া দিতে থাকে, কিন্তু পথের প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ে হঠাৎ। দেখা হয়ে যায় তার সেই স্কুল জীবনের বন্ধু অনিমেষের সঙ্গে। হাই মেয়েটি, এই সময়ে অনিমেষের সঙ্গে এভাবে দেখা হবে এটা সে কল্পনা করতে পারে না। বাদল প্রথমে অনিমেষকে চিনতেই পারে না। অনিমেষ ঠিকই চিনে নিয়েছিল বাদল। আসলে অনিমেষ লেখাপড়া শেষ করে ভালো একটা জায়গায় চাকরি পেয়েছে, স্বাস্থ্যটাও অনেক বেড়ে গিয়েছে, আগের থেকে অনেকটা ফর্সা, সুন্দর হয়েছে। এতদিন পরে হঠাৎ এরকম পরিবেশে চিনতে পারা খুব কঠিন হয়ে যায়। অনিমেষ চিনতে পারেনি, এটা বুঝতে পেরে নিজের পরিচয়টাই নিজে দিয়ে দেয়, যে বন্ধু তুই আমরা সেই বন্ধু, স্কুল জীবনের বন্ধু, আমি অনিমেষ। একথা শুনে বাদল হতচকিত হয়ে যায়, নিজেকে লজ্জিত মনে হয়, তবু সংকুচিতভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। স্কুলে সে অনেক ভালো ছাত্র ছিল, আজ সে কোথায় নেমে গিয়েছে, আর তাদের সহপাঠীরা কোথায় গেছে চলে। এই লজ্জা, এই কষ্ট তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। কিন্তু নিয়তির খেলা, এটা বোঝা বড় দায়। কাকে কখন কোথায় উঠিয়ে নেবে আর কোথায় কখন কাকে নামিয়ে দেবে, এটা বোঝা বড় মুশকিল। ওখানে দাঁড়িয়ে বাদল আর অনিমেষের মধ্যে অনেক কথা হয়। অনিমেষ বাদলের অতীতের সব ইতিহাসই জানে, তবে সমসাময়িক অবস্থা কি সেটা জানার জন্যই এতক্ষণ ধরে কথা বলছিল ওরা। কথা বলতে বলতে আরও বেশ কিছু সময় চলে যায়। সন্ধ্যার আলো জ্বলতে শুরু হয়ে গেছে ঘরে ঘরে। অনিমেষ সজল আর বন্যার কথা জিজ্ঞেস করে ওরা কেমন আছে। তখনই বাদলের মনে পড়ে যায়, ওদের দুজনকে তো
মাঠের এক কোনায় বসিয়ে রেখে এসেছে। একথা মনে হবার সঙ্গে সঙ্গে বাদল আর কোনো কথা বলতে পারে না, শুধু এতটুকুই বলে, ওহ বন্ধু, সর্বনাশ, ওদেরকে মাঠে দাঁড় করিয়ে রেখে এসেছি সেই অনেকক্ষণ আগে। এখন কোথায় আছি আমি পরে কথা বলবো তোর সঙ্গে। আমি আবার এখন যাই, আবার কথা বলবে পরে। বলতে বলতে দৌড়াতে থাকে বাদল, আর কোনো কথা বলার সুযোগ পায় না অনিমেষ। কিন্তু কি ভেবে যেন অনিমেষও বাদলের পিছন পিছন হাঁটতে থাকে। মাঠের ওই জায়গায় এসে বাদলের চোখ অন্ধ হয়ে যায়, যেন কিছুই দেখতে পাচ্ছে না। কোথায় সজল, কোথায় বন্যা, ওদের দুজনের কেউ তো এখানে নেই। অনেক মানুষ যাচ্ছে আসছে, কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সজল আর বন্যার কোনো খোঁজ নেই। বাদল হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কি হলো এটা? আমি কেন ওদেরকে এভাবে রেখে গেলাম? কোথায় গেল ওরা? এত বড় মেলায় কোথায় ওদের খুঁজে পাবো? কেউ ওদের তুলে নিয়ে যায়নি তো? এগুলো অসংখ্য ভাবনা তার মাথার মধ্যে কিলবিল করতে থাকে। আরও অনেক চিন্তা, উদ্ভট চিন্তা। এসব চিন্তা করতে করতে সারা মাঠ জুড়ে সজল বন্যা বলে চিৎকার করতে করে ডাকতে লাগলো। আরও অন্যান্য ছোট বাচ্চা দেখে ওদের দিকে ছুটে গেল, কিন্তু না, ওরা কেউ নয়, সজল বা বন্যা নয়। বাদলের মাথায় বজ্রাঘাত হতে লাগলো। উন্মাদের মতো হয়ে গেল বাদল, পাগলের মতো চিৎকার করতে লাগলো। কিন্তু সে চিৎকার সজল বা বন্যার কানে পৌঁছালো কিনা কে জানে। শুধু শ্রোতা বন্ধুগুলো, আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। আশা করি আমার গল্প আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার গল্পটি আপনারা শুনবেন মনোযোগ দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শোনাবার সুযোগ করে দেবেন। সেই সঙ্গে আমার ভিডিওটি আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব নিয়ে আসবো আবার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।